গুড আফটারনুন সকলকে। গুড আফটারনুন। পড়াশোনা হচ্ছে? থ্যাংক ইউ অনুভব। অনু আভা, না সরি, অরুণ আভ। আচ্ছা, অরুণ আভ, সরি। বলছিলাম যে অরিজিৎ, বুঝলাম না তোমার প্রশ্নটাই বুঝলাম না। আমার হিস্ট্রি ক্লাস? ও আচ্ছা, এসএসসি তে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছিল এসএসসি তে আমার হিস্ট্রি? ভালো লেগেছে? বাজেট নিয়ে কিছু বলবো। বাজেট নিয়ে আমি অলরেডি ইউটিউবে শর্টস করেছি। এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো, হ্যাঁ গুড আফটারনুন, বাট আমি না ক্লাসে আছি, ঠিক আছে? একটুখানি আমাদের হেল্পলাইনে ফোন করে নাও প্লিজ, আমি এখন ক্লাসে আছি। অ্যাপের মধ্যে থেকেই জয়েন করতে পারবে। চলো, তোমাদের কোয়ারি মেটাতে মেটাতে, জীবনের দাবি মেটাতে মেটাতেই আমার মানে অর্ধেক দিন বেরিয়ে যায়। আচ্ছা শোনো, 20% না 38% ডিএ হাইক হয়েছে, ঠিক আছে? সব বলে দেবো অঙ্কন, আমি এখনো ন্যাশনাল পার্ক পড়াইনি। আচ্ছা তুমি ন্যাশনাল হাইওয়ে বলছো? ন্যাশনাল হাইওয়ে ওইভাবে খুব স্মলেস্ট প্রশ্ন খুব একটা আসে না, কারণ একদম লংগেস্ট থেকেই প্রশ্ন আসে। কারণ প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে, ন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্টেড হচ্ছে। তাই একদম স্মলেস্ট যেটা, সেটার থেকে প্রশ্ন সাচেস খুব একটা আমি কোনোদিনও দেখিনি আসতে, কারণ ওটা চেঞ্জ হতে থাকে। আচ্ছা, হুম, ঠিক আছে। চলো চলো আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আজকে আমরা প্রোটেক্টেড এরিয়া পড়বো, প্রোটেক্টেড এরিয়ার পার্ট 2 ক্লাস করব। তার আগে বলে দিই, তোমাদের কিন্তু বাজেট নিয়ে আমি একটা ইউটিউবে ফুল ক্লাস নিয়ে আসবো। তো যারা বাজেটের রয়েছে তারা আমার ওই পুরো ক্লাসটা দেখলেই ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো বাজেট নিয়ে এখন টেনশন করো না, এখন ফোকাস করো আমাদের প্রোটেক্টেড এরিয়ার ক্লাসে, ঠিক আছে? প্রোটেক্টেড এরিয়া পার্ট এ যেখানে, সেখানে আমি তোমাদের অলরেডি সমস্ত যে ভাগগুলো রয়েছে সেগুলো ডিক্লেয়ার করে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম। তো বলো তো, আমাদের যে বায়োস্ফিয়ার রিজার্ভ, একটু পড়া ধরি। আমাদের যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ, তাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে? বায়োস্ফিয়ার রিজার্ভকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে? 3টে না, 18 যারা বলছো, আমি টোটাল নাম্বার জিজ্ঞাসা করিনি, আমি বলেছি কতগুলো ভাগে ভাগ করা হয়েছে এক্স্যাক্টলি। এগুলোকে বলা হয় জোন, ঠিক আছে? এগুলোকে বলা হয় জোন। আমি পাগল হয়ে যাব এবার। ফোন একবার কেটে দিলেও কেন বুঝতে পারে না যে ক্লাসে আছি? আচ্ছা, তো এই জোনগুলোর মধ্যে দেখো, একটা হচ্ছে আমাদের কোর জোন, একটা হচ্ছে আমাদের বাফার জোন, অ্যান্ড আরেকটা কি হবে? ট্রানজিশন জোন। ঠিক ঠিক। এবার কোন জোনে আমি বলবো যে প্রচন্ড ভাবে রেস্ট্রিক্টেড, সমস্ত কিছু স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানুষের কার্যকলাপ যেখানে পুরোপুরি স্ট্রিক্টলি নিষিদ্ধ, সেটা কোন জোনের মধ্যে? এক্স্যাক্টলি সেটা হচ্ছে আমার কোর জোনের মধ্যে। ওকে, আচ্ছা, যদি বলে যে রিসার্চের কাজ, পর্যটন, এগুলো কোন জোনে
করা যেতে পারে কিছু সময়ের জন্য, সাময়িক কালের জন্য, বাফার জোনে করা যেতে পারে। এক্স্যাক্টলি, হয়ে গেল। আর কোথায় আমাদের লোকবসতি রয়েছে, কোথায় আমাদের রিসর্ট আছে, স্কুল আছে, চাষাবাদ হয়ে থাকে, এগ্রিকালচার আছে, কোন জোনে হবে ওটা? ট্রানজিশন জোনে হবে। এক্স্যাক্টলি। চলো, একদম প্রত্যেকটা উত্তর ঠিক বলেছো। এবার টোটাল আমাদের কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা পড়েছিলাম? টোটাল কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা পড়েছিলাম? টোটাল 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ। একদম। তার মধ্যে থেকে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভকে ম্যাব প্রজেক্টের মধ্যে নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, কোর জোনটাই ন্যাশনাল পার্ক। কারণ ন্যাশনাল পার্ক হচ্ছে এমন একটা এরিয়া যেখানে মানে পুরোপুরি এই জিনিসগুলোকে নিষিদ্ধ করা হয়। ঠিক আছে, 13টি, একদম 13টি হচ্ছে আমাদের ম্যাবের মধ্যে পড়ছে। আচ্ছা, ম্যাবের ফুল ফর্ম কি? ম্যাবের ফুল ফর্ম কি? এখান থেকেও প্রশ্ন আসে। জয়িতা 133 হয়ে গেছে, 13 হবে। ম্যাব, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। ভেরি গুড। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। আচ্ছা, কোথায় কেবলমাত্র ইকোলজিকে সংরক্ষণ করা হয়? বলো, কোথায় কেবলমাত্র ইকোলজি সংরক্ষণ করা হয় বা বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করা হয়? স্যাংচুয়ারি না, ন্যাশনাল পার্ক। এক্স্যাক্টলি। যদি বলে কোথায় শুধুমাত্র আমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক। আর যদি আমাদের বলে যে কোথায় বিপন্ন প্রাণী বা বিপন্ন উদ্ভিদকে সংরক্ষণ করা হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি যে ওয়াইল্ড লাইফ এবং ওয়াইল্ড লাইফকে সংরক্ষণ করা হচ্ছে, সেটা কি হয়ে যাবে আমাদের? স্যাংচুয়ারি। আর যেখানে ওয়াইল্ড লাইফের পাশাপাশি ইকোসিস্টেমের পাশাপাশি আমাদের মানুষ বা মানুষের যে কার্যকলাপ, মানুষের যে বসতি, তাকেও, মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের উন্নয়ন, সেটাকেও সমান তালে পরিদর্শন করা হয়, সমান তালে সেটাকে পর্যবেক্ষণের আওতাভুক্ত করা হয়, সেটা হয়ে যাচ্ছে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। ভেরি গুড। চলো, একদম ঠিক আছে। ওকে, ডাব্লিউবি বাজেট দেখতে গিয়ে লেট জয়েন। ডাব্লিউবি বাজেটের পুরো এক্সাম ওরিয়েন্টেড ক্লাস আমি তোমাদের ইউটিউবে দিয়ে দেবো, কোনো চাপ নেই, ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের যে পার্ট গুলো রিমেনিং আছে। কি কি পার্ট আমরা রিমেনিং পাচ্ছি? ন্যাশনাল পার্ক পড়বো আজকে আমরা। ঠিক আছে, ন্যাশনাল পার্ক পড়বো, তার সাথে আমরা রামসার সাইট পড়বো, তার সাথে আমরা টাইগার রিজার্ভ পড়বো, বার্ড স্যাংচুয়ারি পড়বো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু বিষয় আজকে আমাদেরকে জানতে হবে। এই টপিক গুলোকে আজকে আমরা পড়বো। ঠিক আছে, চলো। আর আবারও বলে দিই যে এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, এখান থেকে মোটমাট 3টে জিনিস খুব ভালো করে তৈরি করবে। একটা হচ্ছে সবার প্রথম, ফার্স্ট কোনটাকে এনলিস্ট করা হয়, ফার্স্ট কোনটাকে ডিক্লেয়ার করা হয়েছিল, ফার্স্ট ডিক্লেয়ার্ড যেটা হয়েছিল সেটা। নাম্বার 1 লার্জেস্ট, সব থেকে বড়। আর নাম্বার 2 হলো স্মলেস্ট। এই দুটো, এই 3টে খুব ভালো করে পড়তে হবে। তার সাথে অ্যাডিশনালি আমাদের রিসেন্ট আপডেটটাকে ভালো করে নজর রাখতে হবে। রিসেন্ট আপডেট ইন দ্য সেন্স যেটা লাস্ট হচ্ছে তোমাদের পরীক্ষার আগে অবধি, যেটা লাস্ট আপডেট, সেইটা খুব ভালো করে পড়ে যেতে হবে। ঠিক আছে, তো এই হলো টোটাল বিষয় যেগুলো আমাদের এখান থেকে মোটমাট প্রশ্ন দিয়ে থাকে। হ্যাঁ, এইবার কিছু কিছু এরকম আসে যেখানে একটু যদি ট্রিকি প্রশ্ন করে বা একটু যদি গভীরে গিয়ে প্রশ্ন করে, তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, কোনো একটা অ্যানিম্যালের নাম তুলে দিয়ে বলতে পারে যে এই অ্যানিম্যালটাকে কোন ন্যাশনাল পার্কে বা কোথায় আমরা দেখতে পাই। এই টাইপের প্রশ্ন কিছু কিছু সময় আসে।
ঠিক আছে, এগুলো হাটকে প্রশ্ন, একটু ডিফিকাল্ট প্রশ্ন করতে চাইলে আসে। চলো এবার আমরা দেখে নিই আমাদের ন্যাশনাল পার্ক সম্পর্কে। ন্যাশনাল পার্ক এখনো অবধি, আমি আবারও বলে দিচ্ছি, 2025 সালের ডেটা অনুযায়ী, হ্যাঁ, এখনো পর্যন্ত 2025 সালে লাস্ট আপডেট আমাদের হয়েছে, এবং সেই লাস্ট আপডেট দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি টোটাল 107 খানা ন্যাশনাল পার্ক আমাদের রয়েছে। ঠিক আছে, প্রথম ন্যাশনাল পার্ক যেটা, সেটা জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা 1936-এ ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হয়। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত, একদমই হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত, আমরা আগেও পড়েছি। ভারতের 107তম ন্যাশনাল পার্ক কোনটা, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট। লাস্ট ন্যাশনাল পার্ক এখনো আপডেট অনুযায়ী কোনটা? সিমলিপাল। সিমলিপাল যেটা উড়িষ্যাতে অবস্থিত, যেটাকে 2025-এর এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষিত করা হয় ন্যাশনাল পার্ক হিসাবে। এইবার এই জিনিসটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। নাম্বার 1 আমাদের প্রশ্ন আসতে পারে যে উড়িষ্যাতে লাস্ট যে ন্যাশনাল পার্ক অ্যাড হয়েছে তার নাম কি? সেটা 2 নম্বর প্রশ্ন আসতে পারে, সেটা উড়িষ্যার কততম ন্যাশনাল পার্ক? ঠিক আছে, উড়িষ্যার আয়তনের বিচারে সব থেকে বড় ন্যাশনাল পার্ক কোনটা? এই যে ছোট ছোট প্রশ্নগুলো আসছে, এগুলো কিন্তু আসতে পারে। নাম্বার 4 আরেকটা প্রশ্ন আসতে পারে, ওড়িশাতে প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? যেহেতু আমরা জানি উড়িষ্যা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ উড়িষ্যার তোমার যেটা কি বলবো চিলিকা লেক, সেটা কিন্তু আমাদের প্রথম রামসার সাইট হিসেবেও ডিক্লেয়ার করা হয়েছিল। আমি একটু পরেই তোমাদের রামসার সাইট পড়াবো, তখন আমি আবার ডিটেলে বলবো। তো উড়িষ্যার চিলিকা লেক কি প্রথম রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। তাই জন্য উড়িষ্যা জায়গাটা না আমাদের ভীষণই ইম্পর্টেন্ট একটা জায়গা, অন্তত প্রোটেক্টেড এরিয়ার তরফ থেকে, প্রোটেক্টেড এরিয়ার রেসপেক্টে। ঠিক আছে, তো উড়িষ্যা থেকে আমাদের অনেক রকমের প্রশ্ন আসতে পারে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা বলেছে যে উড়িষ্যাতে লাস্ট যে ন্যাশনাল পার্কটা অ্যাড হয়েছে তার নাম কি, তো অবভিয়াসলি সেটা হয়ে যাবে আমাদের সিমলিপাল ন্যাশনাল পার্ক, যেটা এপ্রিল 2025-এ অ্যাড করা হয়েছে। উড়িষ্যার সেকেন্ড ন্যাশনাল পার্কও কিন্তু সেম উত্তর হবে আমাদের সিমলিপাল। উড়িষ্যার প্রথম ন্যাশনাল পার্ক যদি আমাদের জানতে চাই, তাহলে উত্তর হয়ে যাবে ভিতরকণিকা। কিন্তু যদি বলি উড়িষ্যার সব থেকে বড় ন্যাশনাল পার্ক কোনটা, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে সিমলিপাল। কারণ ভিতরকণিকা প্রথম অ্যাড হয়েছিল ঠিকই, কিন্তু যেই মুহূর্তে সিমলিপালকে ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হলো, আয়তনের বিচারে দেখা গেল যে সেটা ভিতরকণিকার থেকে এরিয়া ওয়াইজ অনেক বড়। তাই জন্য সিমলিপাল ডিক্লেয়ার্ড হওয়া সেকেন্ড ন্যাশনাল পার্ক ঠিকই, কিন্তু সেটা আয়তনে সব থেকে বড় ন্যাশনাল পার্ক উড়িষ্যার মধ্যে, নট ভারতের মধ্যে, উড়িষ্যার মধ্যে। এবার যদি আমরা দেখি যে ভারতের মধ্যে সব থেকে বড় ন্যাশনাল পার্ক কোনটা, তাহলে কি হয়ে যাবে আমাদের হেমিস ন্যাশনাল পার্ক, যেটা কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। যদি বলে সব থেকে ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক কোনটা, তাহলে সেটা হবে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সাউথ বাটন আইল্যান্ড বা সাউথ বাটন ন্যাশনাল পার্ক, যেটা সেটা। সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আমরা কোথায় দেখতে পাই? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের নাম কিন্তু আমরা আবার পাবো যখন টাইগার রিজার্ভ পড়বো। সো মধ্যপ্রদেশও কিন্তু আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, জেনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মধ্যপ্রদেশ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সবার প্রথম ন্যাশনাল পার্ক আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক, 1936, উত্তরাখণ্ডে অবস্থিত। সব থেকে লাস্ট এখনো অব্দি ন্যাশনাল পার্ক, যেটা 107তম ন্যাশনাল পার্ক, সেটা হলো উড়িষ্যার
সিমলিপাল ন্যাশনাল পার্ক। সব থেকে বৃহত্তম ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্ক, লাদাখে অবস্থিত। সব থেকে ছোট্ট ন্যাশনাল পার্ক কোনটা? সাউথ বাটন আইল্যান্ড, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এবং সব থেকে বেশি সংখ্যক ন্যাশনাল পার্ক আমরা কোথায় দেখতে পাই? মধ্যপ্রদেশে দেখতে পাই, টোটাল সংখ্যায় 11টা। তো এই হয়ে গেল আমাদের বিষয়। কি হয়েছে? হ্যাঁ, সেকেন্ড লার্জেস্ট বললাম তো। আরে সেকেন্ড লার্জেস্ট লেখা নেই বাবা, বাংলা পড় ঠিক করে। ভিতরকণিকার পরে উড়িষ্যার দ্বিতীয় জাতীয় উদ্যান, সিমলিপাল উড়িষ্যার বৃহত্তম জাতীয় উদ্যান। বাংলাও ভুলে গেছে পড়তে। যে গল্পটা বললাম গল্পটা মাথায় রেখে দাও, ঠিক আছে? ওকে, ভালো প্রশ্ন বন্দনা করেছে। জিম করবেটের আগে নাম কি ছিল? জিম করবেটের আগে নাম কি ছিল? ইয়েস সংঘমিত্রা, দেয়ার ইজ আওয়ার ইংলিশ ভার্সন অফ ন্যাশনাল পার্ক, হেলি। এক্স্যাক্টলি, তাহলে হেলি হয়ে যাচ্ছে আমাদের আগের ন্যাশনাল, মানে আগের নাম। এখনের নাম হেলি। হেলি থেকে কি হয়ে গেল? হেলি থেকে নাম চেঞ্জ হয়ে হলো জিম করবেট। জিম করবেট থেকে নাম চেঞ্জ হয়ে কি হয়েছে? রামগঙ্গা। ঠিক আছে, একদম ওকে। আচ্ছা, ইংলিশেও লেখা আছে, যাদের যাদের ইংলিশে দরকার তারা কিন্তু এখানে পেয়ে যাবে। চলো এবার আমরা টাইগার রিজার্ভটাকে ভালো করে বুঝবো। টাইগার রিজার্ভ আমাদের যদি প্রশ্ন করে, টাইগার রিজার্ভ, টাইগার প্রজেক্ট কত সালে শুরু হয়েছিল? 1973 সালে। আমি একদম শুরুর দিনের ক্লাসে বললাম, শুরুর দিনের ক্লাসে আমি বলেছিলাম কি জয়িতা, আমি তোমার মেসেজটা খেয়াল করিনি। 1973 টাইগার প্রজেক্ট শুরু করা হয়, ঠিক আছে? আচ্ছা, 1972 কি হয়েছিল? 1972 কি হয়েছিল বলো? একদম জয়িতা, ঠিক আছে, আনসার গুলো ঠিক আছে। না, অফিসিয়ালি এখনো জিম করবেটই আছে, বাট আনঅফিসিয়ালি ওটার রামগঙ্গা নাম হয়ে গেছে। মানে আমাদের নতুন মোদী সরকার আসার পরে 2014 পরেই কিন্তু রিনেম করার কথা বলা হয়েছিল, ঠিক আছে? আবারও 2026-এ এটা নিয়ে আবার কথা ওঠে, এবং 2026-এ যে আবার রিনেমের একটা বিষয় উঠেছিল, সেখানে কিন্তু আবারও জিম করবেটের নাম রামগঙ্গা করা হয়েছে, ঠিক আছে? ওকে, কি উত্তর আসছে? 4th 5-year প্ল্যান। না, আমি ইকোনমির অ্যাঙ্গেল থেকে বলছি না, আমি প্রোটেক্টেড এরিয়ার অ্যাঙ্গেল থেকে বলছি। এক্স্যাক্টলি, ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। সেটা হলো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। আচ্ছা, আমরা WWD কবে পালন করি? WWD কবে পালন করি? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, 3rd of March, ভেরি গুড। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই 2026-এর থিমটা দেখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে আমাদের প্রজেক্ট টাইগারে। দেখো, তার ঠিক 1 বছর পরেই কিন্তু এই টাইগার প্রজেক্টকে নিয়ে আসা হলো, যেখানে ভারতের যত বিভিন্ন জায়গায় যে বাঘ বেশি রয়েছে, এরকম যে অরণ্য গুলো রয়েছে, সেখানে প্রথম টাইগার প্রজেক্ট লঞ্চ করা হলো, যে সেই এলাকাগুলোকে সংরক্ষণ করতে হবে, কারণ সেই এলাকাগুলোতে বাঘের পরিমাণ বেশি। আর যত বেশি আমরা আরবানাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি, যত বেশি নগর উন্নয়ন ঘটছে, যত বেশি আমরা মডার্ন হয়ে উঠছি, তত আমরা কি করছি? ডিফরেস্টেশন ঘটাচ্ছি, গাছপালা কেটে দিচ্ছি। আর গাছপালা কেটে দেওয়ার ফলে কি হচ্ছে? অরণ্য ধ্বংস হচ্ছে। আগে যদি আমরা কলকাতার দিকে যেতাম, তাহলে নিউ টাউন, রাজারহাট, এই জায়গাগুলো কি ছিল?
পুরো জলাভূমি এবং অরণ্যতে ভর্তি ছিল, পুরো জঙ্গল ছিল জায়গাগুলো, তাই না? এখন তুমি নিউ টাউন রাজারহাটে গেলে কি দেখতে পাবে, যে ঝাঁ চকচকে রাস্তা তৈরি হয়ে গেছে। তাও কিছু কিছু জায়গায় এখনো দেখবে কনস্ট্রাকশন হচ্ছে, কিছু বিরাট বড় বড় ফাঁকা ল্যান্ড, ফাঁকা জমি পড়ে আছে। ওইগুলোতে আগে কি ছিল, পুরো অরণ্য ছিল। তো এরকম ভাবেই না, আমরা যত বেশি আরবানাইজেশন ঘটাচ্ছি তত আমরা অরণ্যকে নিধন করে চলেছি। এবং তার জন্য নাম্বার ওয়ান তো গ্লোবাল ওয়ার্মিং ঘটছে, নাম্বার টু কি হচ্ছে, আমাদের বাস্তুতন্ত্র এটাও কিন্তু ভীষণ পরিমাণে হ্যাম্পার হচ্ছে। তাই জন্য সল্ট লেকে আমরা দেখতে পাবো যে ওই তোমার যে জলাভূমিটা রয়েছে, ওয়েটল্যান্ডটা রয়েছে, সেটা আকারে বিশাল বড়। কেউ গেছো নাকি আমি জানি না। তো সেই বিশাল আয়তনের যে জলাভূমিটা, সেটাকে রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। কারণ সরকার দেখছে যে যদি আমি এটাকে রামসার সাইট বা ওয়েটল্যান্ড ডিক্লেয়ার না করি, তাহলে এখানেও কোনো ক্যাপিটালিস্ট কেউ এসে হয়তো এখানে জমি কিনে এখানে একটা মল বানিয়ে দেবে। তো তাই জন্য এখন আমাদের বিভিন্ন জায়গাগুলোতে দেখবে সংরক্ষণের কাজ চলছে। এবং ইভেন কি পুকুর সংরক্ষণও কিন্তু দেখবে কলকাতার বিভিন্ন জায়গায় জায়গায় চলছে। গ্রামে তো আছেই পুকুর, কিন্তু শহরেও তো আগে প্রচুর পুকুর ছিল। তুমি নর্থ কলকাতার দিকে গেলে বা মধ্য কলকাতার দিকে গেলে দেখতেই পাবে যে প্রচুর পুকুর ছিল আগে। এখন সেই সমস্ত পুকুর বুঝিয়ে, সেখানে সেই ডোবাগুলোকে বুঝিয়ে সেখানে বাড়ি, ফ্ল্যাট, তোমার শপিং মল কমপ্লেক্স এগুলো তৈরি করে দেওয়া হচ্ছে। কিন্তু যত আমরা প্রাকৃতিক যে সম্পদ বা প্রাকৃতিক যে আমাদের ওয়াটার রিসোর্স, সেগুলোকে যদি বন্ধ করে দিই, বুঝিয়ে দিই, সেখানে যদি বিল্ডিং তুলে ফেলি, তাহলে কি হবে বলতো? ওই যে ভূমিকম্প, সয়েল ইরোশন ঘটবে, ভূমিকম্প হবে, এবং ওই মেট্রোর মধ্যে জল ঢুকে যাবে। এই কাজগুলোই কিন্তু হতে থাকবে। কারণ এই যে গাছপালা বা এই যে পুকুর বা এই যে জলাভূমি যেগুলো ন্যাচারালি তৈরি হয়েছিল, এরা ওই মাটিটাকে পুষ্টি যোগায় এবং সে মাটি শক্ত করে। আর আমি যদি তাদেরকেই পুরোপুরি আমাদের পরিবেশ থেকে সরিয়ে দিতে চাই, রিমুভ করে দিতে চাই, তাহলে তো মাটি আলগা হয়ে যাবে। আর সব থেকে বড় প্রবলেম কলকাতায় কি বলতো, আমি জানি আমি অনেকটা দূর কনটেক্সটে চলে এসেছি, বাট ইভিএস এর জন্য কাজে লাগবে। ইভিএস এ এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেয় তোমাদের। এখন আরেকটা কলকাতার সব থেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে দেখবে গাছের নিচে বা গাছের গুঁড়ি কেটে ইঁদুর, এরকম বড় বড় সাইজের ইঁদুর মাটির নিচ পুরো ফোপরা করে দিয়েছে। তুমি কলকাতার যে কোনো জায়গায় যাও, দেখতে পাবে মাটির নিচ এত আলগা কেন, ওই ইঁদুরের বসবাস। মানে এত বেশি রাস্তাঘাট নোংরা, আর ওই নোংরা খেতে বা ওই নোংরা ধরো চিপসের প্যাকেট ফেলে দিয়ে চলে গেছে, একটা আধ খাওয়া হয়তো কিছু ফেলে দিয়ে চলে গেছে, তো সেখানে ইঁদুর তো আসবেই। তো সেই ইঁদুরের কারণে কিন্তু মাটি প্রচন্ড লুজ হয়ে যাচ্ছে, এবং তার জন্য মেট্রো হোক বা যাই হোক, সেগুলো মাটি কেটে তো তৈরি করা, তো সেই মাটিতেই ওই জন্য এত ভূমিকম্প বা এত তোমার রাস্তার মধ্যে ক্র্যাক এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু এক একটা বড় বড় রিজন। আমাদের এই সমস্ত কিছু এর মধ্যেই লুকিয়ে আছে। আর অবশ্যই আমি একটাও বাড়তি কথা বলছি না, এগুলো মনে করো না যে পরীক্ষায় আসবে না, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তাই জন্যই আমি বলে দিলাম। আর আজকে একদম, আর আজকে যে স্টেট বাজেট ঘোষণা করা হয়েছে, আমি দুটো আপডেট তোমাদের জন্য দিয়ে দিই। হ্যাঁ, আমাদের 1,00,000 শূন্যপদ ঘোষিত হয়েছে, 33% মহিলা সংরক্ষণ হয়েছে, এগুলো তো আমরা জানি। কিন্তু দুটো কনস্ট্রাকশনের দিক থেকে আমি আপডেট দিয়ে দিই। 1 নম্বর, এয়ারপোর্ট তৈরি হচ্ছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছে আরেকটা এয়ারপোর্ট তৈরি হচ্ছে। নাম্বার 2 হলো তোমার নর্থ বেঙ্গলেও কিছু এয়ারপোর্ট এবং তোমার কিছু মেট্রো সার্ভিস, হ্যাঁ রাইট, দার্জিলিং, শিলিগুড়ি এবং আরেকটা কোথায় বললো, আলিপুরদুয়ার, আই থিঙ্ক। এই 3টে জায়গায় কানেক্টিভিটির জন্য মেট্রো তৈরি করা হবে। তার মানে বুঝতে পারছো, সেম আবারও পাহাড় কাটা হবে, পাহাড় কেটে কেটে সেখান দিয়ে মেট্রো যাবে। তো হ্যাঁ, উন্নয়ন হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, সব ঠিক আছে, সব মানছি, কিন্তু পরিবেশকে কোথাও একটু হলেও তো আঘাত করাই হচ্ছে। এবং পরিবেশ সেই আঘাতগুলোর না রিটার্ন গিফটও দিয়ে দেয় আমাদেরকে, মাঝে মাঝেই দিয়ে দেয়। তো আমফান তার একটা প্রমাণ, কোভিড গেল, এগুলো সমস্ত এক একটা প্রমাণ। যাই হোক, এবার আমরা চলে আসি আমাদের 1973 এর গল্পে, যেটা হয়ে যাচ্ছে আমাদের প্রজেক্ট টাইগার। টোটাল এখনো অব্দি আবারও বলে দিই, 2025-এর আপডেট, লাস্ট আপডেট, এবং সেই আপডেট অনুযায়ী আমাদের টোটাল আমরা 58টি টাইগার রিজার্ভ দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যদি 2026-এ
আমাদের যদি নতুন কোনো টাইগার রিজার্ভ অ্যানাউন্স করা হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে সেগুলোকে অ্যাড করে নিও। আচ্ছা, আমরা টাইগার ডে কবে পালন করি আমাকে একটু বলে দাও ঝটপট। আমরা টাইগার ডে কবে পালন করি? আর ভীষণ সুযোগ আছে বা ভীষণ অপরচুনিটি রয়েছে যে এই টাইগার ডে যেদিনকে রয়েছে সেই দিনকে কিন্তু আবারও টাইগার রিজার্ভের ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট হতেই পারে, মানে তার আশেপাশে বা সেই দিন ঘোষণা কিন্তু হতে পারে না। 10th অক্টোবর কি করে হবে সাথী? একদমই না, 29th অফ জুলাই। ভেরি গুড, যারা যারা 29th অফ জুলাই বলেছো সাবাসিয়া তাদের জন্য। চলো, তো এই যে 29শে জুলাই সেই দিন কিন্তু আমাদের আবারও টাইগার রিজার্ভে ঘোষণা হতে পারে, একটু আপডেটেড থেকো সেগুলো নিয়ে। একদম প্রীতম, এগুলোই খুব মানে সমস্যা হয়ে যায়। প্রীতম বলেছে পুরুলিয়াতে এয়ারপোর্ট হলে সব জঙ্গল কেটে পাহাড় ডিস্ট্রয় করতে হবে, একদমই তাই। চলো এবার চলে আসি হচ্ছে আমাদের সবার প্রথম কোনটাকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেম আনসার, সেম জিনিস, বারবার করে মুখস্থই করতে হবে না, একবার মনে রাখলেই বাকিগুলো হয়ে যাবে। জিম কর্বেট টাইগার রিজার্ভ আগেন 1973। তবে এ কথাও বলে দিই, এটাকে প্রথম ডিক্লেয়ার করা হয়েছিল ঠিকই, বাট সেকেন্ড ডিক্লারেশন হিসেবে কিন্তু আমরা সুন্দরবনের নাম পাবো, কারণ 1973-তে সুন্দরবনকেও টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, এবার করিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসি সর্বাধিক টাইগার রিজার্ভের রাজ্য কোনটি, সব থেকে বেশি পরিমাণে ন্যাশনাল পার্ক আমরা দেখেছিলাম কোথায়? মধ্যপ্রদেশে, টোটাল 11টা। সিমিলারলি সব থেকে বেশি টাইগার রিজার্ভও আমরা কোথায় দেখতে পাবো? মধ্যপ্রদেশে, টোটাল কতগুলো? 9টা। এবং তাই জন্য এই মধ্যপ্রদেশকে কিন্তু আমরা কি নামে জেনে থাকি জানো? টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশকে, টাইগার স্টেট বলা হয়ে থাকে মধ্যপ্রদেশকে। এবং অবশ্যই জেনে রাখো টাইগার স্টেটের পাশাপাশি এটাকে কিন্তু হার্ট অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে। ঠিক আছে, হার্ট অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে মধ্যপ্রদেশকে। এবার আমাদের সব থেকে ছোট্ট, সব থেকে ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোথায়? না, বোর টাইগার রিজার্ভ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে একবার রিভিশন দিয়ে নি। এখনো পর্যন্ত সব থেকে মানে এখনো পর্যন্ত টোটাল টাইগার রিজার্ভ 58টা। তার মধ্যে সবার প্রথম টাইগার রিজার্ভ আমাদের কোনটা? জিম কর্বেট টাইগার রিজার্ভ 1973-তে ডিক্লেয়ার করা হয়েছিল। 1973-তেই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সুন্দরবনকেও টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করা হয়। নাম্বার 2 হচ্ছে সব থেকে বেশি টাইগার রিজার্ভ আমরা কোথায় দেখতে পাই? মধ্যপ্রদেশে, টোটাল কতগুলো? 9খানা। সব থেকে বড় টাইগার রিজার্ভ নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, যেটা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার বর্ডারে অবস্থিত। আগে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা একসাথেই ছিল, তারপর 2014 সালে মাঝখান দিয়ে বর্ডার টেনে দেওয়া হয়, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানাকে দুটো আলাদা স্টেট বানিয়ে দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশের রাজধানী আর তেলেঙ্গানার রাজধানী আমাকে ঝটপট কমেন্ট করে লেখো। তার সাথে সাথে সব থেকে ছোট্ট টাইগার রিজার্ভ আমরা মহারাষ্ট্রে দেখতে পাচ্ছি, যার নাম কি? বোর টাইগার রিজার্ভ। ঠিক হ্যাঁ, এনটিএ থেকে ডিক্লেয়ার করে। আমি সব বলে দেবো কারা ডিক্লেয়ার করে, কি করে না করে, দাঁড়াও আমি সব বলে দেবো। একদম, অমরাবতী হয়ে যাচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের, আর হায়দ্রাবাদ হয়ে যাচ্ছে আমাদের তেলেঙ্গানার রাজধানী। ভেরি গুড, যারা যারা উত্তর করেছো সাবাসিয়া। চলো এবার আমরা জানবো আমাদের টোটাল যে 6খানা টাইগার রিজার্ভ লাস্ট অ্যাড হয়েছে সেইগুলোর নাম আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে লাস্ট অ্যাড হওয়া 6টা টাইগার রিজার্ভের নাম মুখস্থ করতে হবে। ঠিক আছে, অন্তত 5টা তো মুখস্থ রাখতেই হবে। আমি বেশি করে 6টা দিয়েছি। ওকে, তো আমরা একদম লাস্ট থেকে শুরু করি, যেটা একদম লাস্ট মানে 58তম যে টাইগার রিজার্ভ যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ মাধব টাইগার রিজার্ভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এখান থেকে আসবে। তাহলে 58তম টাইগার রিজার্ভ মাধব টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। 57তম টাইগার রিজার্ভ ঠিক মাধবের আগে রাতাপানি টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত?
মধ্যপ্রদেশে অবস্থিত। 56তম টাইগার রিজার্ভ রাতাপানির আগে গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। তারপর তারও ঠিক আগের কথা যদি আমি বলি, 55তমটা কি হয়ে যাবে? আগেন মধ্যপ্রদেশ, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। 54তম কি হয়ে যাবে? রাজস্থান, ঢোলপুর করাউলি টাইগার রিজার্ভ। 53তম কি হয়ে যাবে? রানীপুর টাইগার রিজার্ভ কোথায়? উত্তরপ্রদেশ। ঠিক আছে, একদম মুখস্থ করে নেবে ঝরঝরে, একদম ঝরঝর মুখস্থ করে নেবে এই জায়গাগুলো। ঠিক আছে, কি হয়েছে? সুন্দরবনকে আরো কি নামে বলা হয় মানে? বুঝলাম না জয়িতা তোমার প্রশ্ন। আর তোমাদের এই প্রশ্নগুলো একটু পরের দিকে করো, আমি একটা পড়ানোর ফ্লোতে থাকি, তার মধ্যে যখন কন্টিনিউয়াসলি বলতে থাকো যে ম্যাম রিপ্লাই করুন রিপ্লাই করুন রিপ্লাই করুন, আমারও কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। ঠিক আছে, শেষ থেকে 4টে মুখস্থ, একদম শেষ থেকে 5টা মুখস্থ করে রাখলে আরো ভালো। ঠিক আছে, একদমই দিতে পারে অঙ্কন। আমি তো ওটাই বললাম যে এই টাইপের প্রশ্নও দেবে, যে একদম নাম তুলে দিল যে মাধব টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, বা বললো নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, বা বলতে পারে কোল্ড ডেজার্ট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। তো অবশ্যই নাম থেকেও প্রশ্ন আসতে পারে, মানে কোন টাইগার রিজার্ভ বা কোন ন্যাশনাল পার্ক বা কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা কোন বায়োস্ফিয়ার রিজার্ভ কোন স্টেটে অবস্থিত, অবশ্যই প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ইয়েস হয়েছে স্বাগতা। আমি আগের দিন ক্লাসেই বলেছিলাম যে একটার সঙ্গে আরেকটা ওভারল্যাপ করতেই পারে। যা জয়িতা কোথায় হারিয়ে গেল? জয়িতা রাগ করলে? তো একটার সাথে আরেকটা কিন্তু ওভারল্যাপ হতেই পারে। ঠিক আছে, তো যেটা ন্যাশনাল পার্ক সেটাকে তুমি টাইগার রিজার্ভও করে দিতে পারো, সেটা কিন্তু পরবর্তীকালে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিও ডিক্লেয়ার হতে পারে, বা বিভিন্ন কিছু ডিক্লেয়ার করা যেতে পারে। বাট ওই যে বলেছিলাম আগের দিনের ক্লাসে, যেটাকে আমি অলরেডি ন্যাশনাল পার্ক করে দিয়েছি তার ডাউনগ্রেড কিন্তু হবে না, বাট যেটা আমার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে সেটাকে আমি আপগ্রেড করে ন্যাশনাল পার্ক করে দিতে পারি। ঠিক আছে, একদম কোল্ড ডেজার্ট হিমাচল প্রদেশ। ঠিক আছে, চলো শুরু করছি তাহলে। এবার আবার এখানে আবারও আমরা চলে আসি, একটু মনে রাখার ট্রিক বোঝার চেষ্টা করি, তাহলে যদি একটু মাথায় থাকে। দেখো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে কি হয়? উত্তরপ্রদেশে আমাদের আগ্রা, লখনৌ এগুলো খুব আছে। তো তো সেখানে আমাদের লখনৌই বিরিয়ানি পাওয়া যায় না, এবং সেই বিরিয়ানি কারা খেতে ভালোবাসতো? রাজা রানী, তারা খেতে ভালোবাসতো, এবং সেখানে আমরা অনেক প্যালেস দেখতে পাই। মানে উত্তরপ্রদেশে এই লখনৌ টখনৌ এর জায়গাগুলোতে গেলে আমরা প্যালেস ট্যালেস তো দেখতেই পাবো, এবং যেখানে রাজা সেখানে তো রানী থাকবেই। তো রানীপুর বলা হচ্ছে উত্তরপ্রদেশকে। তো সেই রানীপুর উত্তরপ্রদেশের চিত্রকূট জেলাতে অবস্থিত 53তম টাইগার রিজার্ভ, যেটা রানীপুর টাইগার রিজার্ভ। ঠিক আছে, অবশ্যই। এটা কি প্রশ্ন কোয়েল? না ইম্পর্টেন্ট নয়, আমি এমনি এমনি পড়াচ্ছি। এগুলো কি ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট, না হলে আমি কেন পড়াবো? আমি এতক্ষণ কি বললাম যে আমাদের লাস্ট 5টা টাইগার রিজার্ভের নাম খুব ভালো করে মুখস্থ করতে হবে। তোমরা কথা শুনছো না বুঝছো না, আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো। দেখো ঢোলপুর করাউলি টাইগার রিজার্ভ যেটা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। রাজস্থানের খুব গরম, তাই তো? রাজস্থানের শরীর দেখবে বলা হয় যে গরমকালে যদি তুমি একটু তেতো খাও তাহলে শরীর ভালো থাকে। ঠিক আছে, শরীর ঠান্ডা হয় নাকি। তো ওই তেতো করাউলি, করলা মনে রাখতেই পারি, তাহলে করলা থেকে করাউলি, এবং সেখান থেকে খুব গরমের জায়গা কোনটা? রাজস্থান, কারণ ওখানে মরুভূমি আছে। তো রাজস্থান, করলা, করাউলি মনে রাখতে পারি। তাহলে ঢোলপুর করাউলি আমাদের কোথায়? রাজস্থানে অবস্থিত। এরকম ভাবে কিন্তু আমরা একটু
ট্রিক ভাবে, মানে একটু ট্রিক নিজেরা নিজেদের মতো করে তৈরি করে নিয়ে মনে রাখতে পারি। লাস্ট দেখো বীরাঙ্গনা দুর্গাবতী, আমি মধ্যপ্রদেশ গুলো বলছি না এখন, কারণ মধ্যপ্রদেশ নিয়ে আমার একটা আলাদা গল্প আছে, সেটা আমি যখন মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভ পড়াবো তখন বলবো। তার আগে চলে আসো গুরু ঘাসিদাস তামর পিংলা ব্যাঘ্র সংরক্ষণাগার, যেটা ছত্তিশগড়ে। ছত্তিশগড় 3656, ওয়ার্ডের মিল পাচ্ছ তো, 3656, 3656। তো এই 56তম যেটা, সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? গুরু ঘাসিদাস। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। বাকি রাতাপানি এবং মাধব এই দুটোই আমাদের টাইগার রিজার্ভ কোথায় না মধ্যপ্রদেশে অবস্থিত, আর এদিকে আমাদের বীরাঙ্গনা দুর্গাবতী। তো মধ্যপ্রদেশের গুলো আমি আলাদা করে পড়িয়ে দেব, ঠিক আছে? ইংলিশেও দেওয়া আছে, দেখে নিও। এবার চলে আসো হচ্ছে প্রত্যেকটা টাইগার রিজার্ভের নাম, মানে 58খানা যে টাইগার রিজার্ভ আছে তার পুরো তালিকা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পড়ে নিতে পারো। কোন টাইগার রিজার্ভ কোন স্টেটে অবস্থিত সেই অনুযায়ী পুরো দিয়ে দেওয়া রয়েছে। ধীরে ধীরে মুখস্থ করবে, এমন কোনো তাড়া নেই যে সবগুলো একসঙ্গে আজকেই মুখস্থ করে নিতে হবে, না, ধীরে ধীরে পড়ো। এবং যত তুমি এগুলোর উপরে এমসিকিউ প্র্যাকটিস করবে, আপসেই তোমার ব্রেনের মধ্যে জিনিসগুলো বসে যাবে, কষ্ট করে মুখস্থও করতে হবে না, তোমার আপসেই ব্রেনের মধ্যে বসে যাবে যে কি কি টাইগার রিজার্ভ আমরা কোন কোন স্টেটে দেখতে পাই। দেখবে কিছু কোয়েশ্চেন বারবার বারবার রিপিটেড আসে, মানে ওই কোয়েশ্চেন গুলোর থেকেই অ্যাকচুয়ালি এক্সামে প্রশ্ন দেয়। যেরকম নাগার্জুন সাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের সব থেকে লার্জেস্ট, তাই জন্য এখান থেকে আমাদের প্রশ্ন আসতেই পারে, যেটা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার বর্ডারে অবস্থিত। আচ্ছা, নেক্সট দেখো নামডাফা টাইগার রিজার্ভ থেকে প্রশ্ন আসে, অরুণাচল প্রদেশে অবস্থিত। এছাড়া কাজিরাঙ্গা প্রশ্ন দিতে পারে, কাজিরাঙ্গা থেকে প্রশ্ন আসে, মানস টাইগার রিজার্ভ থেকে প্রশ্ন আসে, আসামে অবস্থিত। এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। একটা কাজিরাঙ্গাতে আমরা কি দেখতে পাই? ওয়ান হর্নড রাইনো দেখতে পাই, রাইট? ওয়ান হর্নড রাইনো, বা যেটাকে আমরা এক শৃঙ্গ গন্ডার বলে থাকি, সেই এক শৃঙ্গ গন্ডার আমরা কিন্তু কাজিরাঙ্গায় দেখতে পাই। তার সাথে সাথে অবশ্যই জেনে রাখো, পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গলের আর কোথায় আমরা ওয়ান হর্নড রাইনো দেখতে পাই না? জলদাপাড়া। এই হলো সারা ইন্ডিয়ার মধ্যে দুটো জায়গা যেখানে ওয়ান হর্নড রাইনো দেখা যায়, ঠিক আছে? তো অবশ্যই এই দুটো জায়গা কিন্তু মাথায় রেখো। এছাড়া মানস টাইগার রিজার্ভ, এটাও আসামে অবস্থিত। আচ্ছা, বিহারে অনলি ওয়ান টাইগার রিজার্ভ দেখা যায়, তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখতে পারবে কিভাবে? রামায়ণ কে লিখেছিল? রাম কোথাকার মানুষ ছিলেন? বিহারে। রামায়ণ কে লিখেছিল? বাল্মীকি। তো সেখান থেকেই কিন্তু নামটা এসেছে বাল্মীকি টাইগার রিজার্ভ, ঠিক আছে? তো একদম ইজি মনে রাখা, বিহার হয়ে গেল। আচানকমার টাইগার রিজার্ভ ইম্পর্টেন্ট, ছত্তিশগড় থেকে প্রশ্ন আসে। ইন্দ্রবতী টাইগার রিজার্ভ প্রশ্ন দেয়। আচ্ছা, গুরু ঘাসিদাস, যেটা আমাদের 56তম টাইগার রিজার্ভ আমরা জানি, যেটা আমাদের প্রশ্ন এসেছিল। এছাড়া ঝাড়খণ্ড থেকেও আমরা দেখতে পাই পালামৌ টাইগার রিজার্ভ অবস্থান করছে। কর্ণাটকে বান্দিপুর থেকে প্রশ্ন আসে, বান্দিপুর টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, প্রশ্ন দিতে পারে। ডান্ডেলি আংশি টাইগার রিজার্ভ, এখান থেকে আমাদের প্রশ্ন দিতে পারে। নাগেরহোল থেকেও দেয়। রাজীব গান্ধী টাইগার রিজার্ভ আগে নাম ছিল, এখন বর্তমানে সেটাকে নাগেরহোল টাইগার রিজার্ভ নামে অভিহিত করা হয়ে থাকে। এছাড়া বিআরটি থেকে প্রশ্ন দেয়, বিআরটি হচ্ছে বিলগিরি রঙ্গনাথ টেম্পল। বিআরটি কোথায় অবস্থিত, এই প্রশ্ন আমি আগেও দেখেছি, রেলেও এসেছে, এসএসসি তেও একবার এসেছিল। তো বিআরটি কোথায় অবস্থিত? বিলগিরি রঙ্গনাথ টাইগার রিজার্ভ বা বিলগিরি রঙ্গনাথ টেম্পল, এখানে টাইগার রিজার্ভ রয়েছে, যেটা কর্ণাটকে অবস্থিত। আচ্ছা, কেরালাতে দেখো পেরিয়ার নদী কোথা দিয়ে প্রবাহিত হয়, বা পেরিয়ার নদী কোথায় রয়েছে, প্রশ্ন দেয়। তো সেই পেরিয়ার টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? আমাদের কেরালাতে অবস্থিত, জেনে রাখবে। পেরিয়ার কিন্তু কেরালার টাইগার রিজার্ভের নাম। এইবার মধ্যপ্রদেশে টোটাল আমরা কতগুলো টাইগার রিজার্ভ দেখতে পাচ্ছি? 9টাই মুখস্থ করতে হবে, মারাত্মক ইম্পর্টেন্ট, যেহেতু মধ্যপ্রদেশ আমাদের হাইয়েস্ট নাম্বার অফ টাইগার রিজার্ভ আমরা এই মধ্যপ্রদেশেই দেখতে পাই। এবার এইখানে টাইগার রিজার্ভ গুলোর নাম মনে রাখার আমি একটা সহজ ট্রিক তোমাদেরকে বলে দেবো, যেটা আমি প্রত্যেকটা ক্লাসেই আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করে থাকি। একটা ছোট্ট মিষ্টি মধুর প্রেম কাহিনী শেয়ার করে থাকি। তো সেই প্রেম কাহিনীটা একটুখানি তোমরা শুনে নাও। হ্যাঁ, অবশ্যই প্রিন্ট আউট করতে পারবে, কোনো চাপ নেই। আচ্ছা, তো সেই প্রেম কাহিনীটা একটুখানি শুনে নাও।
আমরা যখন 55তম টাইগার রিজার্ভটা পড়লাম তখন আমরা কি নাম দেখেছিলাম? বীরাঙ্গনা দুর্গাবতী। তো দুর্গাবতীকে তো বীরাঙ্গনা হতেই হবে, তাই না? দুর্গাবতীকে বীরাঙ্গনা হতেই হবে, কারণ ও মধ্যপ্রদেশের মতো যেখানে এত বাঘ রয়েছে সেখানেও বসবাস করছে। তো সেখানে আমরা চলে এসেছি, তো আমরা একদম বীরাঙ্গনা দুর্গাবতীকে দিয়েই স্টার্ট করব, যেটা আমাদের 55তম টাইগার রিজার্ভ, রাইট? ঠিক আছে। আচ্ছা, এবার সরি 54তম হবে, দাঁড়ো 56তম 54তম, সরি 54তম টাইগার রিজার্ভ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 57তম, আর এটা হচ্ছে আমাদের 58তম। না 54 না, 55তমই হবে, গুরু ঘাসিদাসের পরেরটাই, হ্যাঁ আগেরটাই। আচ্ছা, এবার চলে আসি আমরা, দেখো এখানে দুর্গাবতীকে পছন্দ করে তিন বন্ধু রয়েছে, যারা তিনজনেই দুর্গাবতীকে পছন্দ করে, ঠিক আছে। তিন বন্ধু বা তিন বান্ধব, বান্ধবগড় থেকে আমরা মনে রাখতে পারি বান্ধব বন্ধু। কারা কারা? কানহা রয়েছে 1 নম্বর বন্ধু, সঞ্জয় 2 নম্বর বন্ধু, মাধব 3 নম্বর বন্ধু। ঠিক আছে, এই তিনজন হলো তার বন্ধু, এবং তারা কাকে পছন্দ করছে? দুর্গাবতীকে পছন্দ করছে। এইবার কানহা যাবে দুর্গাবতীর সঙ্গে দেখা করতে, কখন? রাতের বেলা, রাতাপানি, রাত, তো রাতের বেলা দেখা করতে যাবে। কোথায় যাচ্ছে? 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যাবে, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ও দেখা করতে যাবে, এবং দুর্গাবতীর 5 আঙুলে, পেঞ্চ থেকে আমরা মনে রাখতে পারি 5, তো 5 আঙুলে 5টা পান্নার আংটি পরিয়ে দিতে, ঠিক আছে। তো এইভাবে দেখো আমাদের প্রত্যেকটা কিন্তু মুখস্থ হয়ে যাবে। তাহলে কি বললাম? বান্ধব 3 বন্ধু, কারা কারা রয়েছে? কানহা, সঞ্জয়, মাধব। কাকে পছন্দ করছে? দুর্গাবতীকে পছন্দ করছে। কানহার সঙ্গে দুর্গাবতী দেখা করতে যাবে কখন? রাতের বেলা, রাতাপানি। কখন? কিভাবে যাচ্ছে? 7 সমুদ্র 13 নদী পেরিয়ে, সাতপুরা। এবং দুর্গাবতীর 5 আঙুল পেঞ্চ, 5 আঙুলে পান্নার আংটি পরিয়ে দিতে, তো পান্না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা জিনিসটা মনে রাখতে পারি, ওকে। বাকি যদি তোমাদের ডিরেক্ট মনে থেকে যায় তাহলে তো অবশ্যই কোনো চাপ নেই, ডিরেক্টই মনে রেখে দেবে, কোনো অসুবিধা নেই। চলো, এছাড়াও আমরা মহারাষ্ট্রতে মেলঘাট, তাডোবা, আন্ধারি, পেঞ্চ। আচ্ছা, এখানে বলে দিই মহারাষ্ট্রতেও পেঞ্চ কেন এসেছে, কারণ মেনলি এটা মধ্যপ্রদেশেই অবস্থিত। কিছুটা পার্ট, মানে মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রর বর্ডার এলাকাতে কিছুটা পার্ট মহারাষ্ট্রের মধ্যে পড়ে। বাট যদি আমাদের প্রশ্ন দেয় যে পেঞ্চ কোথায় অবস্থিত, অপশনের মধ্যে 99.99% চান্স আছে দুটো স্টেট একসাথে অপশনে আসে না, ঠিক আছে, একসাথে আসে না। যদি বাই এনি চান্স এসে যায় পেঞ্চ, কিন্তু আমরা মধ্যপ্রদেশকেই উত্তর করব, ঠিক আছে। ওকে, এটা আমি বলে দিলাম। নেক্সট, সহ্যাদ্রি থেকে প্রশ্ন আসে। বোর টাইগার রিজার্ভ, যেহেতু এটা আমাদের স্মলেস্ট, তো আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া চলে আসো সিমলিপাল আমরা মনে রাখবো জাস্ট বিকজ অফ যে এটা আমাদের 107তম ন্যাশনাল পার্ক, সেটাই কিন্তু আবার আমাদের টাইগার রিজার্ভ হিসেবেও রয়েছে। আচ্ছা, রাজস্থানের রণথম্বর, সরিষ্কা থেকে প্রচুর প্রশ্ন আসে, অনেকবার প্রশ্ন দেখেছি। তো সরিষ্কা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? রামগড় বিস্তারি পড়তে পারো, মুকুন্দ্রা হিলস। আচ্ছা, এখান থেকে আমাদের আন্নামালাই টাইগার রিজার্ভ থেকে প্রশ্ন আসে, আন্নামালাই, মুদুমালাই দুটোই আমাদের তামিলনাড়ু, ঠিক আছে। আচ্ছা, এছাড়া চলে আসো হচ্ছে আমাদের তেলেঙ্গানাতেও আমাদের মোটামুটি কাওয়াল আছে, আমরাবাদ আছে, দেখে রাখো। আচ্ছা, জিম করবেট টাইগার রিজার্ভ, যেটা আমাদের ফার্স্ট টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। এছাড়া রাজাজি টাইগার রিজার্ভ থেকেও প্রশ্ন আসে, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। এছাড়া উত্তরপ্রদেশে দুধওয়া আছে, আমনগড় আছে, পিলিভিট রয়েছে, এগুলো দেখে রাখবে।
ওয়েস্ট বেঙ্গল আগেন আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। কতগুলো টাইগার রিজার্ভ আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই? দুটো, একটা হলো সুন্দরবন, আরেকটা হচ্ছে বক্সা। সুন্দরবনকে ডিক্লেয়ার করা হয়েছিল কত সালে? সুন্দরবনকে ডিক্লেয়ার করা হয়েছে 1973-তে। বক্সাকে ডিক্লেয়ার করা হয়েছিল কত সালে? এটাই প্রশ্ন এসেছিল মেবি WBCS 2025, মানে এই বছরের যে পেপারটা হলো সেখানে, ঠিক আছে? কত সালে বক্সাকে টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে? বলো বলো, বলেন দাদারা দিদিরা। 1983, ভেরি গুড। দেখো এইটা ডিক্লেয়ার হওয়ার তার ঠিক 10 বছর পর, ইমা 1983 হবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা এবার রামসার সাইটটা একটুখানি পড়ে নেব ঝটপট। রামসার সাইট হচ্ছে, যে গল্পটা বলবো খুব ভালো করে মাথায় বসিয়ে নাও, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? ইরান বলে একটা শহর আমরা নিশ্চয়ই, সরি দেশ, আমরা প্রত্যেকে জানি। ইরানের একটা জায়গা রয়েছে, তার নাম হলো রামসার। এই যে রামসার নামক জায়গাটা রয়েছে, এখানে 1971 সালে একটা সম্মেলন হয়েছিল বা কনভেনশন হয়েছিল। সেখানে বেশ কিছু দেশ অংশগ্রহণ করেছিল এবং তারা সেখানে বেশ কিছু দেশ অংশগ্রহণ করেছিল এবং তারা কি কেন অংশগ্রহণ করেছিল? এখানে এই মিটিংটা বা এই কনভেনশন বা এই সম্মেলনটা হয়েছিল যে দেশের যে তোমার ওয়েটল্যান্ড গুলো রয়েছে বা জলাভূমি গুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে, তার জন্যই কিন্তু এই সম্মেলনটা হয়েছিল। তো যে সমস্ত দেশ এগ্রি করেছিল এই বিষয়টাতে এবং তারা কি করলো, একটা চুক্তিতে সাইন করলো এবং সেই চুক্তিতে সাইন কত সালে কোন দিন করা হলো? 1971-এ তো করা হয়েছিল। চুক্তি সাইন হলো 2nd of February। তাই জন্য 2nd of February দিনটাকে রামসার ডে হিসাবে ঘোষণা করা হয়েছে, যেহেতু রামসার শহরে এটাকে স্বাক্ষর করা হয়েছিল। অ্যান্ড আমরা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবেও এই দিনটাকে জানতে পারি, ঠিক আছে? ওকে, আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট জেনে রাখো, ভারতবর্ষ বা আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া কি অংশগ্রহণ করেছিল 1971-এ? নাহি নাহি, অংশগ্রহণ করেনি। ইন্ডিয়া অংশগ্রহণ করেছিল হচ্ছে 1982-তে, 1982 সালে। 1982 সালে যে রামসার কনভেনশন হয়েছিল সেখানে 1st of February ইন্ডিয়া যুক্ত হয়, ঠিক আছে? ইন্ডিয়া অ্যাড হয় বা ইন্ডিয়া নাম লেখায় 1st of February। অ্যান্ড ইন্ডিয়া থেকে দুটো জায়গাকে প্রথম রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার করা হলো। কি কি জায়গা সেই দুটো? একটা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত চিলিকা লেক এবং আরেকটা কি রাজস্থানে অবস্থিত কেওলাদেও, কেওলাদেও লেক, ঠিক আছে? তাহলে কি কি বললাম? 1982-তে ইন্ডিয়া পার্টিসিপেট করেছিল 1st of February, সেই দিনকে ইন্ডিয়া যোগদান করে এবং উড়িষ্যা আর রাজস্থান থেকে দুটো যে জায়গা বা দুটো যে ওয়েটল্যান্ড সেগুলোকে রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার করা হলো প্রথম, ঠিক আছে? এইবার চলে আসো, যদি টিল ডেট এখনো পর্যন্ত 2026-এর জুন মাসে দাঁড়িয়ে আছি আমি এখন, তো এই জুন মাসে দাঁড়িয়ে যদি আমরা দেখি টোটাল 100টা রামসার সাইট আমরা দেখতে পাবো। প্রথম রামসার সাইট আমরা জেনে গেলাম কি কি, লাস্ট রামসার সাইটের নামও আমরা জানবো। তার আগে 2025 সাল থেকে যে যে রামসার সাইট গুলোকে অ্যাড করা হয়েছিল সেইগুলোর নাম আমাদেরকে খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। 2025 সালের ফেব্রুয়ারি মাস কতগুলো রামসার সাইট অ্যাড হয়েছে? 4খানা। কি কি? তামিলনাড়ু থেকে দুটো, ঝাড়খণ্ড থেকে একটা, সিকিম থেকে একটা। ঝাড়খণ্ড থেকে উধওয়া লেক, সিকিম থেকে খেচেওপালরি, তামিলনাড়ু থেকে হচ্ছে দুটো, সাকরাকোট্টাই এবং থারথাঙ্গাল, এই দুটো জায়গা তামিলনাড়ু থেকে, ঠিক আছে? তারপর 2025-এর
একটু শেষের দিকে অক্টোবর নভেম্বর মাস করে যেই রামসার সাইট গুলোকে অ্যাড করা হলো, দেখো রাজস্থান থেকে দুটো জায়গা, খেচান ওয়েটল্যান্ড এবং মেনার ওয়েটল্যান্ড, খিচান ওয়েটল্যান্ড এবং মেনার ওয়েটল্যান্ড। বিহার থেকে বাকি জায়গাগুলো, বা বিহার থেকে তিনটে জায়গাকে ডিক্লেয়ার করা হলো, গোকুল জলাশয়, গোগাবিল এবং উদয়পুর ঝিল। গোকুল জলাশয়, উদয়পুর ঝিল এবং গোগাবিল, ঠিক আছে, দীপর বিল তো আসামে। তো এই তিনটে জায়গাকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল। লাস্ট বিহার থেকে যেটা গোগাবিল, সেটাকে যেটা ডিক্লেয়ার করা হলো, অবশ্যই মনে রাখতে হবে। এত কিছু মনে রাখতে হবে মানে ইয়েস, মনে রাখতে হবে। আমার যখন মুখস্থ হয়েছে তোমাদেরও হবে, কোনো চাপ নেই। প্রথমবার দেখছো ওই জন্য মনে হচ্ছে এত কিছু, বাট এই জিনিসটার সঙ্গে যখন তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন আর মনে হবে না এত কিছু, ঠিক আছে? তো তখন দেখবে যে এগুলো মাথার মধ্যে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। ওকে, তো নিউলি অ্যাডেড 31st অফ অক্টোবর 2025 সালে যেটা, সেটা হচ্ছে এই গোগাবিল। অন্তত এই 2025 আর 2026-এরটা তো মুখস্থ করতেই হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেল থেকেও ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাস্ট এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো ইম্পর্টেন্টই হয়, তাই না? ডিসেম্বর 2025-এ যে রামসার সাইট গুলোকে অ্যাড করা হয়েছিল, সিলিশের লেক কোথায় অবস্থিত? রাজস্থানে। এবং এটা কিন্তু মানুষের তৈরি, মানে মনুষ্য সৃষ্ট একটা মিষ্টি জলের লেক, ঠিক আছে? মিষ্টি জলের হ্রদ হচ্ছে এইটা, আলওয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত রাজস্থানের সিলিশের লেক। এবং কোপরা জলাশয়, যেটা বিলাসপুরের কাছে অবস্থিত ছত্তিশগড়ে, এটা একটা বিরাট বড় ওয়াটার রিজার্ভয়ার, যেটা মানুষের তৈরি, কিন্তু এটা বিরাট বড় একটা ওয়াটার রিজার্ভয়ার বা জল সংরক্ষণাগার হিসেবে পরিচিত। এছাড়া আমরা আমাদের 2026-এর ফেব্রুয়ারি মাস করে বা জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইমে আমরা দেখতে পাবো যে আমাদের তিনটে জায়গাকে ডিক্লেয়ার করা হয়েছিল। একটা উত্তরপ্রদেশ থেকে পাটনা বার্ড স্যাংচুয়ারি, তারপরেই জানুয়ারিতেই ছারিদান্ত, এই দুটোকে একসাথে ডিক্লেয়ার করা হয়, ছারিদান্ত এবং পাটনা বার্ড স্যাংচুয়ারি। ছারিদান্ত হচ্ছে আমাদের গুজরাটে অবস্থিত। দেন এপ্রিল মাসে শিখা ঝিলকে অ্যাড করা হয়েছিল, যেটাও আবার উত্তরপ্রদেশ থেকে অবস্থিত। এবার লাস্ট যাকে অ্যাড করা হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি একেবারে ভিভিআই করে দিচ্ছি, স্টার মার্কস দিয়ে দিচ্ছি, পড়তেই হবে, মুখস্থ করতেই হবে, সেটা হলো 100তম রামসার সাইট, যেটা কবে ডিক্লেয়ার করা হয়েছে? 5th অফ জুন, যেদিনকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস, বা আমরা যেদিনকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করে থাকি, সেই দিনকে ইন্ডিয়ার 100তম রামসার সাইটের নাম ঘোষণা করা হয়ে গেছে, যেটা জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাংচুয়ারি ওরফে সুরহাতাল নামে পরিচিত। কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। এবং এটাও কিন্তু একটা মিষ্টি জলের তোমার হ্রদ, ঠিক আছে? মিষ্টি জলের হ্রদ যেটা, সেটা এখানে অবস্থিত, এবং এটা গঙ্গা নদীর অববাহিকাতে, মানে গঙ্গা নদীর যে বাঁক নিয়েছে যে জায়গাটায়, সেই জায়গাটায় একটা হ্রদ তৈরি হয়েছে, অ্যান্ড সেই গঙ্গা রিভার বেসিনে এটা অবস্থিত। এবং এই জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাংচুয়ারি বা সুরহাতাল, এটা ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে উত্তরপ্রদেশে আমরা টোটাল 13টা রামসার সাইট দেখতে পাবো। কটা? উত্তরপ্রদেশে টোটাল 13টা রামসার সাইট আমরা দেখতে পাবো। তাহলে 13তম যেটা, সেটাও কিন্তু সুরহাতাল, ঠিক আছে? উত্তরপ্রদেশের 13তম যেটা, সেটা সুরহাতাল। এবং অবশ্যই জেনে রাখো, সব থেকে বেশি রামসার সাইট আমাদের কোথায় রয়েছে? তামিলনাড়ুতে টোটাল 20টা রামসার সাইট রয়েছে। তারপরেই যার নাম্বার, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। সেকেন্ড পজিশনে রয়েছে কিন্তু আমাদের ইউপি, এবং ইউপিতে এখনো অব্দি টোটাল কটা? 13টা রামসার সাইট আমরা দেখতে পাবো। সুন্দরবন পশ্চিমবঙ্গে অবস্থিত, ভারতের বৃহত্তম রামসার সাইট, লার্জেস্ট রামসার সাইট সুন্দরবন পশ্চিমবঙ্গে। এছাড়া রেণুকা জলাভূমি, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত, সেটা হলো সব থেকে ছোট্ট রামসার সাইট। পুচকে রামসার সাইট রেণুকা ওয়েটল্যান্ড, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। পশ্চিমবঙ্গ থেকে আমরা দুটো রামসার সাইট দেখতে পাই। সবার প্রথম যে রামসার সাইটটা হয়েছিল, সেটা হলো পূর্ব কলকাতা জলাভূমি, 2002 সালে ডিক্লেয়ার করা হয়েছিল। অ্যান্ড সেকেন্ড যে রামসার সাইটটা, সেটা হলো আমাদের সুন্দরবন, যেটাকে 2019 সালে ডিক্লেয়ার করা হয়েছে। আচ্ছা, এবার বার্ড স্যাংচুয়ারি
একটা তালিকা, আমি তোমাদের একটা টেবিল দিয়ে দেবো, বার্ড স্যাংচুয়ারি পড়ানোর আমার কিচ্ছু নেই, এখানে শুধু তোমাকে এই টেবিলটা পড়তে হবে, যেখানে বিভিন্ন যে স্টেট গুলো রয়েছে বা লোকেশন গুলো দেওয়া আছে, লাইক ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুরে কি বার্ড স্যাংচুয়ারি আমরা দেখতে পাচ্ছি, কুলিকরায় বার্ড স্যাংচুয়ারি, তো এইগুলো তোমাদেরকে পড়তে হবে। হরিয়ানাতে আমরা দেখতে পাচ্ছি সুলতানপুর, ইম্পর্টেন্ট, সুলতানপুর থেকে প্রশ্ন আসে। সালিম আলী বার্ড স্যাংচুয়ারি কোথায় দেখতে পাই, গোয়াতে। তো এরকম ভাবে তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। কেরালাতে যেরকম থাট্টাকোর বার্ড স্যাংচুয়ারি দেখা যায়, চিন্তামণিকর আমাদের কলকাতার কাছাকাছি অবস্থিত, ভেরি ইম্পর্টেন্ট, পড়তে হবে। সাক্কারা কোট্টাই, যেটা রামসার সাইট হিসেবেও ডিক্লেয়ার করা হয়েছিল 2025-এর ফেব্রুয়ারি মাসের দিকে, সেই তামিলনাড়ুর সাক্কারা কোট্টাই এবং থারথাঙ্গাল, মনে করো সেই সাক্কারা কোট্টাই কিন্তু বার্ড স্যাংচুয়ারি অবস্থিত। এবার কিছু প্রজেক্টের নাম দিয়ে দেওয়া হয়েছে, লাইক টাইগার প্রজেক্ট কবে এসেছে 1973-তে, ক্রোকোডাইল প্রজেক্ট কবে এসেছে, এলিফ্যান্ট প্রজেক্ট কবে এসেছে, তো পুরো সেখানে দিয়ে দেওয়া আছে, দেখে নিতে পারো। প্রজেক্ট এলিফ্যান্টের কথা যদি বলে 1992-তে এসেছে, প্রজেক্ট টাইগার এসেছে 1973 সালে। আচ্ছা, তোমরা যে বলছিলে না যে কারা ঘোষণা করে টাইগার রিজার্ভ, এনটিআই, দেখো সরি এনটিএ, এই যে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এনটিসিএ, গভর্নমেন্টের আন্ডারেই রয়েছে এরা। তো তারাই কিন্তু মোটামুটি ইমপ্লিমেন্ট করে থাকে, নতুন টাইগার রিজার্ভ অ্যানাউন্স করে থাকে, তারাই মোটামুটি এই টাইগার রিজার্ভ ব্যাপারটাকে কন্ট্রোল করে। আচ্ছা, কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন, কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন যেটার জন্য মানে তোমার যাতে অ্যাফরেস্টেশন মানে কি বলবো, বন্য ধ্বংস বা অরণ্য নিধন যাতে রোধ করা যায়, তার জন্য একটা অ্যাক্ট আনা হয়েছিল, যেটাকে কাফা অ্যাক্ট বলা হয়ে থাকে, ঠিক আছে, কাফা। তো এটা কত সালে এসেছিল, 2016 সালে। কাফার ফুল ফর্মটা একটু মনে রেখো, কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন ফান্ড অ্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, প্রজেক্ট স্নো লেপার্ড কত সালে শুরু হয়েছে, 2009 সালে। প্রজেক্ট ডলফিন কত সালে শুরু হয়েছে, 2020 সালে। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কারণ এখানে যে ডলফিনকে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে আমাদের শুশুক, যেটা গঙ্গায় দেখতে পাওয়া যায়, কালো রঙের ছোট ছোট ডলফিনের মতো, গ্যাঙ্গেটিক ডলফিন বলা হয়, যেগুলো গঙ্গায় দেখতে পাওয়া যায়। আমার ছোটবেলাতে আমিও দেখেছি গঙ্গাতে, এখন আর একদমই দেখা যায় না, মানে ভীষণ রেয়ার হয়ে গেছে। তো সেই গ্যাঙ্গেটিক বা ইন্দাস রিভার ডলফিন যেটা, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সৌভিক, এর উত্তরটা আমি আগের দিন বলে দিয়েছিলাম, একটু আগের ক্লাসটা দেখে নিও, তাহলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। নেক্সট এই চারটা দেখে নেবে। প্রজেক্ট ক্রোকোডাইল এসেছে 1975, প্রজেক্ট চিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবার আফ্রিকা থেকে প্রজেক্ট আমাদের চিতা নিয়ে আসা হলো কুনো ন্যাশনাল পার্কে, যেটাকে রাখা হয়েছিল, নিশ্চয়ই জানো তোমরা। আরেকবার কিন্তু 2025-এ বস্টন থেকে নিয়ে আসা হয়েছে, এবং তাদেরকেও এখানেই শিফট করা হয়েছে। তো এই তোমার 2022-এর প্রজেক্ট চিতা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি ছেড়ে দেবো, এটাই লাস্ট স্লাইড, ওকে। প্রজেক্ট লায়ন 2020-তে এসছে, প্রজেক্ট হাঙ্গুল 1970 সালে এসেছে, যেটাকে কাশ্মীরি স্ট্যাগ বলা হয়ে থাকে, দাচিগাম ন্যাশনাল পার্কে এটা দেখতে পাওয়া যায়। আর এইটা মনে রেখো, ইন্ডিয়াতে যে ওয়াইল্ড লাইফ কনজারভেশনের একটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, সেটা 2017 সাল থেকে 2031 সাল পর্যন্ত এই লক্ষ্যমাত্রাটাকে ফিক্স করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল আমার বিষয়বস্তু, যেগুলো আমি পড়িয়ে দিলাম, এবং একটু ভালো করে বাড়িতে বসে এই প্রত্যেকটা জায়গাকে মুখস্থ করো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। টাইম লাগবে, একদিনে পুরোটা মুখস্থ হবে না, কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে ধীরে ধীরে পড়ো, ঠিক আছে। চলো, টাটা, বাই বাই। এরপর আমার ইউটিউবেও ক্লাস আছে দুপুর 3টের সময়, আজকে যারা আইসিডিএস এর যাদের তাদের ক্লাস রয়েছে আমার। তো চলো, টাটা, বাই বাই। আর অবশ্যই কিন্তু প্রত্যেকে আচ্ছা, সিএ ক্যাপসুল যে ব্যাচটা, সেটা নিয়ে অলরেডি আমি কথা বলে দিয়েছি ম্যানেজমেন্টের সাথে, যাদের যাদের অ্যাড হয়নি তাদের হয়ে যাবে। আর অবশ্যই তোমরা কিন্তু ক্লাসের রেটিং এবং আমার রেটিং দিতে ভুলো না, 5-5 রেটিংটা দিয়ে দিও, তাহলে বাকি যে পেন্ডিং ক্লাসগুলো আছে সেগুলো ম্যানেজমেন্ট থেকে দয়া করিয়ে আমি পাবো। তো চলো, টাটা, বাই বাই।